খামেনির অবস্থা সাদ্দামের মতো হতে পারে মন্তব্য ইসরায়েলি মন্ত্রীর। তেল আবিবকে অস্থির করার হুমকি তেহরানের। একশো প্রবাসী সহ তেহরান দূতাবাসের কর্মীদের সরাতে তৎপরতা শুরু। মধ্যপ্রাচ্য জুড়ে সতর্কতা সরকারের। নগর ভবনে সভা করার একদিন পরই ইশরাক বললেন, শপথ ছাড়া নেবেন না দায়িত্ব। রাজপথেও আন্দোলনের হুঁশিয়ারি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সেলিম। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে। মঙ্গলবার এ মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় ইসরায়েলি নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার বিষয়ে ইরানকে সতর্ক করেন তিনি। শিগগিরই তেহরানে গুরুতর হামলা চালানো হবে বলেও জানান কাটজ। আইডিএফ এখনও ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনার হামলা চালায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। যে কোনো সময় এটি ঘটতে পারে বলেও জানান তারা। এদিকে চলমান যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে বলে দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। তিনি আরও বলেন, তেল আবিব সময়ের সাথে সাথে অস্থিতিশীল হয়ে উঠবে এবং তারা যা প্রত্যাশা করছে তাতে কেবলই হতাশা হবে। এদিকে ইসরায়েল সংঘাত বন্ধে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের শেষ চান ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনে অংশ নিয়ে কানাডা ছাড়ার আগে সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরান পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসুক এমনটাই চাওয়া বলে জানান তিনি। এদিকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির জন্য তিনি কানাডা ছেড়েছেন। ম্যাক্রোর এমন মন্তব্য নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সের জনসমর্থন পেতে ম্যাক্রো এই মন্তব্য করেছেন বলেও জানান ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আরো খবর থাকছে সংবাদের শেষ অংশে। তেহরানে 100 বাংলাদেশি সহ দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এ মুহূর্তে ইরান থেকে তাদের দেশে ফেরানো সম্ভব নয়, তাই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে নেওয়া হচ্ছে। ইরানে চলমান পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা ও তেহরানে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, এই মুহূর্তে ইরানে 2000 বাংলাদেশি রয়েছেন, তাদের মধ্যে 400 জন তেহরানে। যারা দূতাবাসের হটলাইনে যোগাযোগ করেছেন তাদের সরকারি খরচে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। যুদ্ধাবস্থার মধ্যে ইরান ত্যাগ করা সম্ভব নয় বলেই তেহরান থেকে নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সব দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুমানিক 400 হতে হবে, তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তবে এই মুহূর্তে আমাদের ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদেরকে। শপথ না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে একথা জানান। বলেন, সংকটের দ্রুত সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে নগর ভবন থেকে রাজপথে। নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ফের নগর ভবনের ভেতরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি করে ইশরাক সমর্থকরা। উপদেষ্টা আসিফ তার কলকাঠিতেই এই শপথ বাধা হচ্ছে। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত
আমরা মেয়র ভবনের সামনে অবস্থান কর্মসূচি প্রতিদিনই পালন করব। মেয়াদ সে 16 হলো না, সে নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনের বিষয়, তো তাদের ব্যাপার না, তার শপথ পাঠ করবে, এটাই বাস্তবতা। এ সময় মিছিল ও স্লোগানে সরব হয়ে ওঠে পুরো নগর ভবন এলাকা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, নগরের সেবা অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে শপথ ছাড়া আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন না তিনি। অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদামি নিয়ে বসে হতাম। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে এই আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন ইশরাক। তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটার সুরাহা করুন। কেন আপনারা কাল বিলম্ব করছেন? কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন? কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না? রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সরকার শপথে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যার মতো হুমকি এলেও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতে কোনো কিছু পরোয়া করা হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। নবগঠিত এই ট্রাইব্যুনালের 3 বিচারপতি সংবর্ধনা অনুষ্ঠানে সকালে কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর দিনের ভোট রাতে গ্রহণকারী ও গুমের অপরাধীদেরও বিচারের কথা বলেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 11 মাস ধরে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 24টি মামলা ও 357টি অভিযোগ দাখিল হয়েছে। এতে আসামি রয়েছে কয়েকশো। দ্রুত এসব আসামির ন্যায় বিচার নিশ্চিতে 1-এর পাশাপাশি ট্রাইব্যুনাল 2 গঠন করেছে সরকার। মঙ্গলবার এই ট্রাইব্যুনালের 3 বিচারপতিকে দেয়া হয় সংবর্ধনা। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। বিচারপতিদের উদ্দেশ্য করে এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত 16 বছরে গুম করে হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের মাধ্যমে এই অপরাধ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো, চোখ ভেদে অন্ধকার ঘরে 8 বছর 8.5 বছর রাখা হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আর কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে, এজন্য অপরাধীদের বিচার নিশ্চিতের কথা বলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রসিকিউশন জানায়, শিগগির ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল 2-এ স্থানান্তর করা হবে। তবে শেখ হাসিনার মূল মামলা চলবে 1-এ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেশটির নবনিযুক্ত হাইকমিশনার সুসান রয়েল সাক্ষাতে যান। ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, বর্তমানে অস্ট্রেলিয়ার 65,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন। এর পাশাপাশি আরও 14,000 বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন দুজন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, অস্থির সময়ের পর নানা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় সুসান রয়েল জানান, অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনা সংক্রান্ত সক্ষমতা বাড়াতে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার দেবে।
পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে 6টি ধারায় মানবতা বিরোধী অপরাধ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এসব অপরাধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তারা পলাতক। ফলে ট্রাইব্যুনাল আইনের 31 বিধি অনুযায়ী আত্মসমর্পণের নোটিশ জারি করা হলো। এ বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার পর চিফ প্রসিকিউটর জানান, 24 জুন পলাতক 2 আসামি আত্মসমর্পণ না করলে তাদের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করবে। কোনো ব্যক্তি জানে না যে তার বিরুদ্ধে মামলা চলছে, এটি সাধারণত বিশ্বাসযোগ্য নয়। তারপরেও আইনের প্রত্যেকটি বিধান ফলো করার উদ্দেশ্যে এবং ন্যায় বিচারের স্বার্থে আজকে দৈনিক আমার দেশ এবং নিউ এজ পত্রিকার ফ্রন্ট পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য আকম সারওয়ার জাহান বাদশাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। এছাড়া দুর্নীতির অভিযোগও রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। নৈতিক স্খলনের অভিযোগে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগের বিষয়ে আগামী 5 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারওয়ার তুষারকে নোটিশের বিষয়ে জানায় এনসিপি। এতে বলা হয়েছে, বিষয়টি নিষ্পত্তির আগে পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে তুষারকে। গত সোমবার সারওয়ার তুষারের সঙ্গে দলটির কেন্দ্রীয় এক নেত্রীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর নারীকে হয়রানির অভিযোগে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এ ঘটনার জেরেই কারণ দর্শাতে বলা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। দেশজুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। আগামী 48 ঘন্টা দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে পার্বত্য অঞ্চলে রয়েছে ভূমিধসের ঝুঁকি। আকাশে মেঘের আনাগোনা, থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। টানা ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি এনেছে স্বস্তি। রাস্তাঘাটে মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির ছোঁয়া। কতদিন গরম গেল, কতদিন যেই আবহাওয়া আসলো উমলা গরম, তার থেকে আমরা ওখানে স্বস্তি পাচ্ছি যে এই আবহাওয়া, ওখানের আবহাওয়াটা ভালো, বৃষ্টি নামছে, আমরা অনেক শান্তিতে আছি, স্বস্তি পাওয়া যাচ্ছে। ওয়েদারটা খুব ভালো, যে আল্লাহর রহমত। এতদিন যে গরমটা ছিল আজকে একটু বেটার ফিল করতেছি। এমন একটা পরিস্থিতি হয়েছিল যে রাস্তাঘাটে বার হতে পারতেছিল না। আল্লাহর অশেষ রহমতে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা আসলে অনেক শান্তিপূর্ণ শহরটা বর্তমান অবস্থাতে আছে। আল্লাহ পাকের যে কি রহমত, আজকের এই ওয়েদারটা এত ভালো এবং এত শান্তিপ্রিয়। তবে সবচেয়ে বেশি খুশি শ্রমজীবী দিন মজুররা, কারণ বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়ায় কাজ করতে সুবিধা হচ্ছে বলছেন তারা। পিছনের কয়েকদিনের জন্য আজকের আবহাওয়াটা অনেক সুন্দর যাচ্ছে, গাড়ি চালা অনেক খুব ভালো লাগতেছে। কিছুদিন আগে যে গরম গেল, গরমের তুলনায় আজকের দিনটা ভালোই গেছে। যাত্রী মোটামুটি ভালোই খ্যাপ হচ্ছে, আগে মানে যে গরমগুলো পড়ছে খ্যাপও হয়েছিল না। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে 76 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে পার্বত্য অঞ্চলে রয়েছে ভূমিধসের ঝুঁকি। আগামী কয়েকদিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আর একটা জিনিস হচ্ছে, যেটা সমুদ্র বন্দরগুলোর জন্য বা উত্তর বঙ্গোপসাগরে দেখা যায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বাতাসের বেশি আছে। এজন্য কিন্তু আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি আজকে সকাল থেকে, এবং এটা বলবৎ থাকবে। লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সার্বিকভাবে এই বৃষ্টি গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তি এনেছে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 244 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা 138। 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত 24 ঘন্টায় আক্রান্ত সহ জুনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 2121 জন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের পর চট্টগ্রাম বিভাগে মোট 19 জন, ঢাকা বিভাগে 26 জন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 4 ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আক্রান্ত হন 32 জন। জুনের 17 দিনে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা 7, আর এবছর ডেঙ্গুতে মারা গেছে 30 জন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত 5 দিনে দাম বেড়েছে প্রায় 6% মতো। তবে দেশে এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে সরবরাহ বিঘ্ন হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ব্র্যান্ড ক্রুডের দাম 1.5% বেশি বেড়ে ব্যারেল প্রতি $74.34 দাঁড়িয়েছে। বিশ্ববাজারে দাম বেড়ে গেলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই সরকারের। সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। তবে আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে, তাই এখনই দাম বাড়ানো হবে না বলে জানান উপদেষ্টা। শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি যদি বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যুদ্ধটা বেশি দিন চললে এর প্রভাব সব দেশেই পড়বে। আমরা যেগুলো অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ বিষয়ে বিশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, ক্রয় কমিটিতে এখন পর্যন্ত যেসব পণ্য আনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো পুরনো দামে। তবে ভবিষ্যতে আমদানি পণ্যের দামে প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও খারাপ সময় পার করছে আম ব্যবসায়ীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী আড়ত মালিক সমিতি বলছে, গত বছরের তুলনায় এবার আমের দাম 30 থেকে 40% কমেছে। তবে কম দামে আম কিনে খুশি ক্রেতারা। রাজধানীর পাইকারি বাজারে হিমসাগর আম্রপালি প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। গত বছর যা ছিল 90 থেকে 100 টাকা। একই সাথে ল্যাংড়া আমের দাম নেমেছে 40 টাকায়। এবার দেশে আমের ফলন ভালো, তবে ভরা মৌসুমে বাজারের দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে এবছর আমের দাম 30 থেকে 40% কমেছে। সব এলাকার সিজন একসাথে লাগছে। দ্বিতীয়ত ঈদের এই লম্বা 10 দিন বন্ধে মানুষের আসা যাওয়া এটা নিয়ে, তারপরে এই ছুটি কাটাতে আবার সব জায়গার আম একসাথে লেগে গেছে। একসাথে লাগার কারণে সমস্ত আমের বাজার 10 নেমে গেছে। 10 দিন ঈদের ছুটি থাকায় ক্রেতাদের উপস্থিতি ছিল কম, সে তুলনায় আমের সরবরাহ ছিল বেশি। গত বছর হিমসাগর আম এটা আপনার বেচি 80-100 টাকা কেজি, এখন এটার দাম আছে 40 টাকা 50 টাকা কেজি। আমরা ঈদ গাছে এটা পুরো পড়ছে না, এই জন্য মানুষের কাছে টাকা পয়সা কম, খাওয়া কম, বেচা কেনাও কম। এদিকে পাইকারি পর্যায়ে কম দামে আম কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। 40-45 এরকমে চলতেছে বাজারে, নিয়ন্ত্রণে আছে। খুব কম আবার বেশিও না, মিডিয়ামের ভিতরে আছে আম। এখন বাজার যেভাবে আছে সবাই খেতে পারে। তবে বাজার ঘুরে দেখা গেছে খুচরা ব্যবসায়ী পাইকারি মূল্য থেকে কেজিতে 30 থেকে 40 টাকা বেশি দামে আম বিক্রি করছেন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।